নিউমেরিক্যাল প্রবলেমস অন ইন্টারফারেন্স এই সম্পর্কিত লেকচারে আমি আমার সকল ছাত্রকে স্বাগত জানাই। এই বিষয়ে অলরেডি একটা লেকচার আমি দিয়েছিলাম। তো সেই লেকচারে যেটা করা হয়েছে যে ইন্টারফারেন্সের বেসিক কনসেপ্ট যেগুলো রয়েছে সেই বেসিক কনসেপ্টগুলো নিয়ে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম সেখানে সলভ করেছি। তো এই পার্টিকুলার যে লেকচার যেটা রয়েছে এখানে আমরা মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে থিন ফিল্মের মধ্যে যে ইন্টারফারেন্স যেটা হয় এবং ওয়েজ শেপড ফিল্মের মধ্যে যে ইন্টারফারেন্স হয়, তো সেই সম্পর্কিত যেগুলো নিউমেরিক্যাল প্রবলেমস যেগুলো রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। আর আমরা এই যে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো এই লেকচারে যেগুলো আলোচনা করব সেগুলো নেওয়া হয়েছে বিএস আগরওয়ালের বইটা থেকে। আমি পূর্ববর্তী লেকচারে অলরেডি বলেছিলাম যে দুটো বই থেকে মূলত তোমরা এই নিউমেরিক্যাল প্রবলেমসগুলো ফলো করবে। একটা হচ্ছে যে বিএস আগরওয়ালের যে বই যেটা, আর আরেকটা হচ্ছে যে ব্রিজলাল অ্যান্ড সুব্রমণ্যমের বইটা আমি এই লেকচারে আলোচনা করছি না, বাট সেটাকে তোমরা একটা অ্যাডিশনাল রেফারেন্স হিসেবে দেখতে পারো। তো যাই হোক, আমরা এইবারে মূল বিষয়ে আমরা চলে আসি। আমরা প্রথমে একটা প্রবলেম আলোচনা করি, যেটা হচ্ছে যে এ থিন সোপ ফিল্ম মিউ ইজ ইকুয়াল টু 1.33, মিউয়ের মানটা বলা আছে, সিন বাই সোডিয়াম লাইট ল্যামডা ইজ ইকুয়াল টু 5893 অ্যাংস্ট্রম বাই নর্মাল রিফ্লেকশন অ্যাপিয়ার্স ডার্ক, ফাইন্ড দ্য মিনিমাম থিকনেস অফ দ্য ফিল্ম। তাহলে লক্ষ্য করো যে এখানে কি কি বলা রয়েছে। এখানে একটা থিন সোপ ফিল্মের কথা বলা হয়েছে যার মিউয়ের মানটা বলা রয়েছে। যে লাইটটার সাহায্যে আমরা ইন্টারফারেন্স তৈরি করছি সেই লাইটের ওয়েভলেন্থ ল্যামডা বলা রয়েছে। নর্মাল রিফ্লেকশন বলা আছে। নর্মাল রিফ্লেকশন মানে তোমরা জানো যে সেক্ষেত্রে যেটা হবে যে আর এর মানটা 0 হয়ে যাবে। এইবার ডার্ক কথাটা বলা রয়েছে, মানে বেসিক্যালি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কথা বলা আছে। এই সমস্ত ইনফরমেশনগুলো আমাকে দেওয়া রয়েছে। এইবার আমাকে থিকনেসটা বার করতে হবে। এবং আরেকটা টার্ম তোমরা লক্ষ্য করো যে মিনিমাম থিকনেসের কথাটা বলা রয়েছে। তো প্রথমে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে থিন ফিল্মের ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তার যে ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে আমরা পড়েছি অলরেডি থিওরিতে, 2 মিউ টি কস আর ইজ ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা, যেখানে এন এর মানটা হচ্ছে 1 2 3 এইভাবে হবে। এখন প্রশ্নে অলরেডি বলা রয়েছে যে নর্মাল ইনসিডেন্স মানে আর এর মানটা 0, তাহলে কস আর সমান তোমরা 1 নিয়ে নিতে পারো। এবার রাইট সাইডটাতে দেখো এন ল্যামডা রয়েছে, যেখানে এন সমান 1 2 3 এরকম। যখন মিনিমাম থিকনেস বলা থাকবে তখন তোমাকে যেটা করতে হবে যে এন এর যেটা সব থেকে লোয়েস্ট ভ্যালু সেই লোয়েস্ট ভ্যালুটা তোমাকে নিতে হবে। অর্থাৎ সেই মিনিমাম থিকনেসের জন্য সেই মানে লোয়েস্ট ভ্যালুটা হবে, কারণ লেফট হ্যান্ড সাইডটা দেখো সেখানে থিকনেসটা দেওয়া রয়েছে টি। টি ইজ প্রপোর্শনাল টু দ্য অর্ডার নাম্বার এন। টি যত কমবে অর্ডার নাম্বারটাও কমে কমে যাবে। মিনিমাম থিকনেস হলে আমরা লোয়েস্ট অর্ডারটা অর্থাৎ এন সমান 1 নেব। তাহলে এখন যেটা আমার প্রয়োজনীয় ফর্মুলা সেটা হচ্ছে 2 মিউ টি ইজ ইকুয়াল টু ল্যামডা হয়ে গেল। সুতরাং টি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2 মিউ। এখন প্রশ্নে দেখো ল্যামডা এবং মিউ এর মান কিন্তু দেওয়া রয়েছে। এখানে খালি একটাই জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে দেখো এখানে ল্যামডার মানটা কিন্তু অ্যাংস্ট্রম ইউনিটে রয়েছে, সুতরাং টি এর মানটাও কিন্তু অ্যাংস্ট্রম ইউনিটে বেরোবে। তো যদি তোমরা এই ল্যামডাটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নাও তাহলে টি এর মানটা সেন্টিমিটারে বেরোবে। তাহলে আশা করি প্রবলেমটা বোঝা গেছে। নেক্সট প্রবলেমে আমরা চলে আসি। সেটা হচ্ছে যে এ প্যারালাল বিম অফ লাইট ওয়েভলেংথ ল্যামডা ইজ ইকুয়াল টু 5890 অ্যাংস্ট্রম ইজ ইনসিডেন্ট অন এ থিন গ্লাস প্লেট। মিউ এর মানটা বলা আছে 1.5। দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইন্টু দ্য প্লেট ইজ 60 ডিগ্রি। আর এর মানটা বলা রয়েছে। ক্যালকুলেট দ্য স্মলেস্ট থিকনেস অফ দ্য প্লেট হুইচ উইল মেক ইট অ্যাপিয়ার ডার্ক বাই রিফ্লেকশন। অর্থাৎ আমার এই যে ইন্টারফারেন্স যেটা হচ্ছে রিফ্লেক্টেড লাইটে হচ্ছে সেটা বলা রয়েছে ইট অ্যাপিয়ার ডার্ক, অর্থাৎ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কথা এখানে বলা হয়েছে এবং কিছু নেসেসারি ভ্যালুস দেওয়া রয়েছে এবং আমাকে যেটা বের করতে হবে থিকনেসের ভ্যালু বার করতে হবে। তাহলে সুতরাং আমরা আগের মতন আবার
একই ফর্মুলা ব্যবহার করব, যে 2 মিউ টি কস আর ইজ ইকুয়াল টু এন ল্যামডা, যেখানে এন সমান হচ্ছে 1 2 3 4 এইভাবে হবে। তাহলে থিকনেস টি যেটা হবে সেটা হচ্ছে এন ল্যামডা বাই 2 মিউ কস আর। এইবার এন এর মানটা 1 নিতে হবে, যেহেতু আমরা বললাম যে স্মলেস্ট থিকনেস। তাহলে নেসেসারি ভ্যালু হচ্ছে টি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2 মিউ কস আর। ল্যামডার মান বলা আছে, মিউ এর মান বলা আছে, আর সমান 60 ডিগ্রি বলা রয়েছে, তাহলে কস 60 ইজ ইকুয়াল টু হাফ হবে। সুতরাং টি এর মানটা আমরা বের করতে পারবো। এখানে দেখো আবার যে ল্যামডার মানটা যেহেতু অ্যাংস্ট্রমে নিয়েছো, তাই টি এর মানটা কিন্তু অ্যাংস্ট্রম ইউনিটে বেরোবে। আমরা নেক্সট প্রবলেমে চলে আসি। ক্যালকুলেট দ্য থিকনেস অফ দ্য থিনেস্ট ফিল্ম mu is equal to 1.4 in which interference of violet component lambda is equal to 4000 angstrom of incident light can take place by reflection। তাহলে প্রশ্নে দেখো কি কি বলা আছে। এখানে মিউ এর মানটা বলে দেওয়া রয়েছে, থিনেস্ট ফিল্ম কথাটা মেনশন করা আছে, মানে তোমার এন এর যেটা লোয়েস্ট ভ্যালুটা নিতে হবে, ল্যামডার ভ্যালুটা বলা রয়েছে, এবং রিফ্লেকশন কথাটা বলা রয়েছে, মানে রিফ্লেকশনের সাহায্যে যে ইন্টারফারেন্সটা হয় সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। আর এখানে আরেকটা যেটা বলা আছে যে ইন্টারফারেন্স অফ ভায়োলেট কম্পোনেন্ট অফ ইনসিডেন্ট লাইট ক্যান টেক প্লেস। তাহলে আমরা এখানে বেসিক্যালি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কথাটা বলবো, যেহেতু পার্টিকুলার মেনশন করা রয়েছে যে আমরা সেই ইন্টারফারেন্সটা অবজার্ভ করব, সুতরাং এখানে কিন্তু ওই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কথাটাই ধরতে হবে। তাহলে সেই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ফর্মুলা তোমরা কিন্তু জানো, সেটা হচ্ছে যে ফর দ্য রিফ্লেকশন। এটা কিন্তু মনে রাখবে যে রিফ্লেকশনের জন্য এবং ট্রান্সমিশনের জন্য কিন্তু আলাদা আলাদা ফর্মুলা আছে, মূলত উল্টো অপোজিট ফর্মুলা হয়। তো যাই হোক না কেন, এই প্রবলেমগুলো করার আগে থিওরিটা কিন্তু অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে। তো নেসেসারি ফর্মুলা যেটা হলো যে 2 মিউ টি কস আর ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, যেখানে এন এর মানটা 0 1 2 এইভাবে হবে। এবারে যেহেতু বলা রয়েছে যে থিনেস্ট ফিল্ম এন এর লোয়েস্ট মানটা আমি নেব, মানে 0 নেব। আর এখানে আরেকটা কথা যেটা বলা রয়েছে যে যদি নর্মাল ইনসিডেন্স যদি হয় তাহলে কস আর ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে আমরা এটা নর্মাল ইনসিডেন্স যদি ধরে নিই, এখানে বেসিক্যালি প্রশ্নে দেখো যে সরাসরি এখানে নর্মাল ইনসিডেন্স কথাটা বলা নেই, বাট যেহেতু কোনো অ্যাঙ্গেলের মানটাও দেওয়া নেই, সুতরাং আমরা সেটাকে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে নর্মাল ইনসিডেন্স। তাহলে সেক্ষেত্রে কস আর ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে এখন অ্যাপ্লিকেবল ফর্মুলা হচ্ছে 2 মিউ টি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2 অর টি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 4 মিউ। দেখো ল্যামডার মানটা তো দেওয়া রয়েছে, মিউ এর মানটাও এখানে দেওয়া রয়েছে প্রশ্নে 1.4, সুতরাং তোমরা টি এর মানটা কিন্তু বের করতে পারবে। পরবর্তী প্রবলেমে আসা যাক। বলা হচ্ছে যে হোয়াইট লাইট ফলস নর্মালি আপন এ ফিল্ম অফ সোপি ওয়াটার হুজ থিকনেস ইজ 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 সেন্টিমিটার অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ 1.33, হোয়াট ওয়েভলেংথ ইন দ্য ভিজিবল রিজিয়ন উইল বি রিফ্লেক্টেড মোস্ট স্ট্রংলি। তো দেখো এখানে এই যে স্ট্রংলি কথাটা বলা রয়েছে, রিফ্লেক্টেড স্ট্রংলি, তার মানে আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কথাটা ভাববো। তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ফর্মুলা তোমরা জানো, আগের প্রবলেমেও আমরা আলোচনা করলাম, সেটা আমরা প্রথমে লিখলাম যে 2 মিউ টি কস আর ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, যেখানে এন এর মানটা 0 1 2 এভাবে হবে। এবং প্রশ্নে দেখো কী কী ইনফরমেশান দেওয়া রয়েছে। এখানে যে থিকনেস যেটা আছে, থিকনেসটা মেনশন করা আছে, এবং মিউ এর মানটা এখানে বলা রয়েছে। আরেকটা কথা যেটা বলা রয়েছে খেয়াল করো, যেখানে নর্মালি এই কথাটা বলা রয়েছে। তো নর্মালি এই কথাটা বলা থাকলে অবশ্যই আমাকে কসার যেটা আছে সেটাকে 1 ধরে নিতে হবে, কারণ আর সমান হচ্ছে 0। তাহলে দেখো যে আমরা এই যে ফর্মুলা যেটা রয়েছে, এই ফর্মুলা থেকে আমরা কি পেলাম, যে ল্যামডার মানটা ইন টার্মস অফ এন এর আকারে পেলাম। দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা ল্যামডাকে রেখেছি, আর রাইট হ্যান্ড সাইডে ডিনোমিনেটরে দেখো এন যুক্ত টার্ম যেটা 2n প্লাস 1 সেটাকে আমরা রাখলাম। আর একটু সিম্পলিফাই করে আলটিমেটলি আমরা এরকম একটা ভ্যালু যেটা পেলাম। তাহলে আমরা জানি যে এন এর মানটা হচ্ছে 0 1 2 এরকম অর্ডারের হয়। তাহলে এন এর বিভিন্ন মানের জন্য এই ল্যামডার যে মানগুলো, দেখো অনেকগুলো মান তুমি পাচ্ছ, একটা রেঞ্জ অফ ভ্যালুস তুমি পাচ্ছ। এখন এখানে প্রশ্নে যেটা বলেছিল যে ভিজিবল পার্টের মধ্যে তুমি
কোন কোন রে রে তুমি পাবে বা স্ট্রংলি রিফ্লেক্ট হবে। আবার খেয়াল করো প্রশ্নটা, যেটা বলা ছিল যে হোয়াট ওয়েভলেংথ ইন দ্য ভিজিবল রিজিয়ন উইল বি রিফ্লেক্টেড মোস্ট স্ট্রংলি। তাহলে তোমাকে দেখতে হবে যে তুমি যে ভ্যালুগুলো পেলে এর মধ্যে কোনটা ভিজিবল পার্টের মধ্যে পড়বে। এর মধ্যে এই যে 5320 অ্যাংস্ট্রম যেটা আছে এটাই কেবলমাত্র ভিজিবল পার্টের মধ্যে পড়বে, বাকিগুলো কিন্তু ভিজিবল পার্টের মধ্যে পড়ছে না। তাহলে বলতে হবে যে এই যে 5320 অ্যাংস্ট্রম যেটা আছে, এই যে ল্যামডা যেটা আছে এইটা স্ট্রংলি রিফ্লেক্টেড হবে। এবং এটা যেটা দেখা যায় যে এটা বেসিক্যালি গ্রিনিশ কালার। এখন এটা আনসারে না বললেও হবে, জাস্ট ল্যামডার মানটা উল্লেখ করলেও হবে, বাট ফর ইওর ইনফরমেশন, তোমার ইনফরমেশনের জন্য বলা প্রয়োজন যে বেসিক্যালি এটা কিন্তু গ্রিন কালারের জন্য হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসি। অ্যান অয়েল ফিল্ম mu is equal to 1.47 of thickness t is equal to 0.12 micrometer rests on a pool of water, অর্থাৎ জলের ওপরে একটা অয়েলের ফিল্ম রয়েছে। if light strikes the film at an angle 60 degree, what is the wavelength reflected in the first order? তাহলে এখানে কি কি বলা আছে দেখো, এখানে অয়েল ফিল্ম যেটা বলা হচ্ছে তার মিউর মান বলা রয়েছে, তার থিকনেসটা বলা রয়েছে, এবং দেখো যে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল যেটা আছে, স্ট্রাইকস দ্য ফিল্ম মানে হচ্ছে যে ইনসিডেন্টস অ্যাঙ্গেলটা বলা আছে। আর আরেকটা কথা মেনশন করা আছে যে হোয়াট ইজ দ্য ওয়েভলেংথ রিফ্লেক্টেড ইন দ্য ফার্স্ট অর্ডার, মানে এনের মানটা তোমাকে ফার্স্ট অর্ডারে নিতে হবে। ফার্স্ট অর্ডার মানে লোয়েস্ট ভ্যালুটা বেসিক্যালি। আর হোয়াট ইজ দ্য ওয়েভলেংথ মানে ল্যামডার যে মান যেটা, সেই ল্যামডার মানটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো যে আমরা যেটা প্রথমে যেটা বলছি যে দ্য কন্ডিশন ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অফ লাইট রিফ্লেক্টেড ফ্রম এ ফিল্ম অফ থিকনেস টি ইজ 2 mu t cos r ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, যেখানে এনের মানটা হচ্ছে 0, 1, 2 এরকমভাবে হবে, যেখানে আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশান। এখানে দেখো যে মিউয়ের মানটা বলা রয়েছে প্রশ্নে, মিউয়ের মানটা আমরা লিখলাম, থিকনেস টি এর মানটা আমরা লিখেছি। আর এন ইজ ইকুয়াল টু 0 করলাম এই কারণে যেহেতু এখানে ফার্স্ট অর্ডার বলা রয়েছে, তাই এখানে এনের মানটা আমরা 0 করলাম। কিন্তু খেয়াল করো যে এখানে এই যে একটা কথা যেটা বলা রয়েছে সেটা হচ্ছে এরকম যে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি বলা আছে, যে অ্যাঙ্গেল যেটা আছে সেই অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি বলা আছে। 60 ডিগ্রি বলা থাকলে কি করতে হবে, যে দেখো আমাদের একটা ফর্মুলা রয়েছে যে সাইন আই বাই সাইন আর দ্যাট ইজ ইকুয়াল টু মিউ, তাহলে সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করলাম। এখানে আই হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সাইন 60 বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ। সেই ফর্মুলা থেকে দেখো এখানে আলটিমেটলি কি করা আছে যে এই যে আর এর মানটা কিন্তু বের করা আছে, মানে স্নেলের সূত্র থেকে এখানে বের করা আছে বেসিক্যালি। এইবার আমরা যেটা করলাম, আমাদের মূল যে অরিজিনাল যে ফর্মুলা যেটা আছে সেই অরিজিনাল ফর্মুলাতে আমরা বসালাম। অরিজিনাল ফর্মুলাতে বসিয়ে আলটিমেটলি আমরা কিন্তু এই যে ল্যামডার যে মান যেটা আছে সেই ল্যামডার মানটা আমরা পেয়ে গেলাম। এইবারে আমরা নেক্সট প্রবলেমে চলে আসি। সেটা হচ্ছে যে হোয়েন লাইট ইজ রিফ্লেক্টেড নর্মালি from a uniform oil film mu is equal to 1.33, an interference maximum for 6000 angstrom and a minimum for 4500 angstrom with no minimum in between are observed. Calculate the film thickness. তো দেখো এখানে কি কি ইনফরমেশান আছে। প্রথম কথা যেটা বলা আছে যে নর্মালি কথাটা বলা রয়েছে, নর্মালি মানেই আমাকে ধরে নিতে হবে যে cos r ইজ ইকুয়াল টু 1। যে ফিল্মটার কথা বলা আছে তার মিউয়ের ভ্যালুটা বলে দেওয়া রয়েছে। এইবার ইন্টারফারেন্স ম্যাক্সিমাম, অর্থাৎ তোমাকে ম্যাক্সিমামের কন্ডিশানটা ধরতে হবে। এবং তুমি দেখো এখানে দুটো মানে ওয়েভলেংথের জন্য আলাদা আলাদাভাবে সেই কন্ডিশানটাকে ব্যবহার করতে হবে। দুটো ওয়েভলেংথ বলা আছে, একটা হচ্ছে 6000 অ্যাংস্ট্রমের জন্য আর একটা হচ্ছে 4500 অ্যাংস্ট্রমের জন্য। এবার আরেকটা কথা দেখো যেটা বলা রয়েছে যে এই দুটো ওয়েভলেংথের জন্য তুমি ম্যাক্সিমাম পাচ্ছ, অ্যান্ড ইন্টারফারেন্স ম্যাক্সিমাম এই কথাটা বলা রয়েছে ফর দিস টু ওয়েভলেংথ উইথ নো মিনিমাম ইন বিটুইন, মানে এই যে দুটো ম্যাক্সিমাম আছে এদের মাঝে কিন্তু কোনো মিনিমাম নেই, এটা বলা রয়েছে। তাহলে আমাকে ফিল্মের থিকনেসটা বার করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে
যে ম্যাক্সিমার যে কন্ডিশনের যে ফর্মুলা যেটা, সেই ফর্মুলাটা আমরা লিখলাম, সেটা হচ্ছে 2 মিউ টি ইজ ইকুয়াল টু, দেখো এখানে n প্লাস হাফ ইন্টু ল্যামডা লিখেছি, কিন্তু আগের প্রবলেমে আমরা এটা যেটা লিখেছিলাম যে 2n প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু, দুজনেই কিন্তু একই, রাইট সাইডে একই, জাস্ট এটাকে আমরা n প্লাস হাফ ইন্টু ল্যামডা আকারে লিখেছি, বাট ফর্মুলা ইজ সেম, যেখানে n এর মানটা হচ্ছে 0 1 2 এইভাবে হবে। এখন দেখো যে ফর অ্যান ইন্টারফারেন্স মিনিমাম, অর্থাৎ মিনিমার কন্ডিশনটা যেটা হবে, মিনিমার কন্ডিশনটা আমরা জানি, ফর্মুলাটা জানি, 2 মিউ টি ইজ ইকুয়াল টু n ল্যামডা হবে, আর কস আর তো 1 তো বলা রয়েছে, তো মিনিমার যে কন্ডিশন সেটা হলো 2 মিউ টি ইজ ইকুয়াল টু n ল্যামডা, যেখানে n এর মানটা হচ্ছে 1 2 3 এইভাবে। এখন মিউ সমান 1.33 এটা বলা রয়েছে। এখন দেখো আমরা প্রথমে 6000 অ্যাংস্ট্রমের জন্য একটা ম্যাক্সিমা হয়েছে, সেই কন্ডিশনটাকে আমরা লিখলাম, আগে যে ফর্মুলা যেটা আছে সেই ফর্মুলা থেকে এই যে 6000 অ্যাংস্ট্রমের জন্য যে ম্যাক্সিমা যেটা হয়েছে, সেখানে মিউয়ের ভ্যালু লিখলাম, টিটা তো আমাদের বের করতে হবে, আমরা জাস্ট ফর্মুলাটাকে লিখেছি। এইবারে দেখো যে কি এখানে বলা রয়েছে, অ্যান interference maximum for 6000 অ্যাংস্ট্রম অ্যান্ড মিনিমাম ফর 4500 অ্যাংস্ট্রম। আচ্ছা, এখানে প্রথমে আমি যেটা বলেছিলাম যে দুজনের জন্য ম্যাক্সিমাম, সেটা কিন্তু নয়, একটু বুঝতে ভুল হয়েছিল, একটার জন্য ম্যাক্সিমাম একটার জন্য মিনিমাম, মানে ম্যাক্সিমাম ফর 6000 অ্যাংস্ট্রম আর মিনিমাম ফর 4500 অ্যাংস্ট্রম, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা 6000 অ্যাংস্ট্রমের জন্য যেটা করেছি সেটা হচ্ছে ম্যাক্সিমামের কন্ডিশন, সেই কন্ডিশনটা কিসের, সেটা হচ্ছে ম্যাক্সিমামের কন্ডিশন। আর 4500 জন্য যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে মিনিমামের কন্ডিশন, এবং সেই জন্য এই যে ফর্মুলা যেটা আছে এটা হচ্ছে মিনিমামের ফর্মুলা। কিন্তু দেখো এখানে আমরা একটা জিনিস যেটা করেছি, সেটা দেখো মিনিমামের ফর্মুলাটা অ্যাকচুয়ালি কত ছিল, লক্ষ্য করো যে মিনিমামের ফর্মুলাটা যেটা ছিল সেটা হচ্ছে 2 মিউ টি ইজ ইকুয়াল টু n ল্যামডা ছিল, রাইট হ্যান্ড সাইডটা দেখো n ইন্টু ল্যামডা লেখা আছে। কিন্তু দেখো আমরা এইখানে n এর জায়গাতে দেখো n প্লাস ওয়ান লিখেছি, এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করো যে n প্লাস ওয়ান কেন আমরা লিখলাম, তার কারণটা হচ্ছে দেখো প্রশ্নে যেটা বলা আছে যে 6000 অ্যাংস্ট্রমে ম্যাক্সিমা হচ্ছে আর 4500 মিনিমা হচ্ছে উইথ নো মিনিমা ইন বিটুইন, মানে এদের মাঝে কিন্তু আর কিছু নেই। তাহলে ফ্রিঞ্জ প্যাটার্ন যেভাবে হয় যে একটা ম্যাক্সিমা একটা মিনিমা, সেভাবে হয়েছে। 6000 অ্যাংস্ট্রমে যদি ম্যাক্সিমা হয় তাহলে 4500 মিনিমা হয়েছে, তাদের মাঝে কিন্তু আর কোনো ফ্রিঞ্জ নেই। তাহলে কি হবে, দেখো আমরা 1 নাম্বার ফর্মুলাটা দেখো, সেটা আমরা লিখলাম ম্যাক্সিমার জন্য, তাহলে মিনিমা যদি হয় তখন কি হবে, তখন এই যে পরবর্তী এন যেটা থাকবে, মানে দেখো এইটা যদি nth ফ্রিঞ্জের জন্য যদি হয়, মানে ফর্মুলা ওয়ানটা লক্ষ্য করো, ফর্মুলা ওয়ানটা আমরা যদি ধরে নিই যে এটা nতম ফ্রিঞ্জের জন্য হচ্ছে, তাহলে ফর্মুলা টুটা যেটা হবে সেটা n প্লাস ওয়ানতম ফ্রিঞ্জের জন্য হবে, কারণ দেখো ম্যাক্সিমার পরেই তো মিনিমা হবে, তাহলে n প্লাস ওয়ানতম ফ্রিঞ্জ যদি হয় তাহলে মিনিমার যে ফর্মুলা, যেখানে রাইট সাইডে শুধুমাত্র n ল্যামডা ছিল, সেই n ল্যামডা না লিখে n প্লাস ওয়ানতম ফ্রিঞ্জটা বোঝানোর জন্য n এর জায়গায় n প্লাস ওয়ান আমরা লিখেছি, এই পার্থক্যটা এখানে মানে বুঝতে হবে। সুতরাং এটা হচ্ছে n প্লাস ওয়ানতম ফ্রিঞ্জ, সেটা বোঝানোর জন্য আমরা করলাম। এইবার কি করব, এইবার 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনটা আমরা সলভ করব। তোমরা লক্ষ্য করো যে লেফট হ্যান্ড সাইডটা কিন্তু দুজনের একই আছে, লেফট হ্যান্ড সাইডটা যদি একই যদি থাকে তাহলে রাইট হ্যান্ড সাইডটাকে ইকুয়েট করে তুমি n এর ভ্যালুটা পেয়ে যাবে। n এর ভ্যালুটা পেয়ে গেলে এই n এর ভ্যালুটাকে তুমি যে কোনো একটা ইকুয়েশনে আইদার 1 অর 2 তুমি যেখানেও খুশি বসাতে পারো। ধরা যাক এখানে এই প্রবলেমে 1-এ বসানো হয়েছে, 1-এ n এর মানটাকে বসিয়ে দেখো এখানে থিকনেসের যে ভ্যালু যেটা সেটা আমরা ক্যালকুলেট করে ফেলেছি। আচ্ছা, এবার আবার আমরা পরবর্তী প্রবলেমে চলে আসি, সেটা হচ্ছে যে এ গ্লাস স্ল্যাব মিউ ইজ ইকুয়াল টু 1.50, একটা গ্লাস স্ল্যাব আছে যার মিউয়ের মানটা বলা আছে, ইজ টু বি কোটেড উইথ এ ফিল্ম অফ সাম ট্রান্সপারেন্ট মেটেরিয়াল মিউ ইজ ইকুয়াল টু 1.25। তাহলে লক্ষ্য করো যে একটা গ্লাস তোমরা নিয়েছো, গ্লাসের একটা স্ল্যাব নিয়েছো, তার উপরে তোমরা একটা থিন ফিল্মের কোটিং করছো, যার মিউয়ের ভ্যালুটা কত না 1.25। তাহলে লক্ষ্য করো যে থিন ফিল্ম যেটা আছে তার যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মানটা কিন্তু কম, এবং সেই গ্লাসের উপরে রয়েছে সেই গ্লাসের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মানটা তার থেকে কিন্তু একটু বেশি।
What should be the thickness of the film so that yellow light incident normally on the film is not reflected? তাহলে ইয়েলো লাইটকে ফেলা হচ্ছে এবং সে রিফ্লেকশন শো করছে না, মানে বেসিক্যালি ডিস্ট্রাকটিভলি ইন্টারফিয়ার করছে। তার জন্য এই যে থিকনেসের ভ্যালুটা কত হতে হবে। ইন দিস কেস অফ ইন্টারফারেন্স ইন থিন ফিল্মস দ্য সিচুয়েশান ইজ সামহোয়াট ডিফারেন্ট। অবশ্যই এই যে কেসটা এটা কিন্তু একটু হলেও কেসটা ডিফারেন্ট কেস। দ্য রিফ্লেকশনস অ্যাট বোথ দ্য আপার অ্যান্ড দ্য লোয়ার সারফেসেস অফ দ্য মেটেরিয়াল ফিল্ম টেক প্লেস আন্ডার সিমিলার কন্ডিশন। এই ব্যাপারটা তোমরা লক্ষ্য করো যে যে ঘটনাটা ঘটছে বেসিক্যালি সেটা হচ্ছে এরকম। দেখো গ্লাসের ওপরে কি আছে, গ্লাসের ওপরে থিন ফিল্মটা আছে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা গ্লাসের থেকে কম। এইবার যখন আমরা মানে রিফ্লেকশনের জন্য ইন্টারফারেন্সের থিওরিটা পড়েছিলাম, তোমরা এই প্রবলেমটা করার আগে ইট ইজ বেটার টু গো থ্রু দ্যাট থিওরি এগেন। তোমরা সেই থিওরিটা আরেকবার ভালো করে দেখে নিও। সেখানে তোমরা লক্ষ্য করবে যে দুটো রে অফ লাইট আছে এদের মধ্যে একটা রে অফ লাইট কি হয়েছিল, যে ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে রিফ্লেক্টেড হয়েছিল। ওই কারণে তার ক্ষেত্রে অ্যাডিশনাল আমরা একটা ফেজ ডিফারেন্স পাই আমরা কনসিডার করেছিলাম, অথবা λ/2 পাথ ডিফারেন্স কনসিডার করেছিলাম। কারণটা হচ্ছে একটাই, যে ডেন্সার থেকে রেয়ারারে যদি তোমার রিফ্লেকশন যদি হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যেটা হবে একটা পাই ফেজ চেঞ্জ হয়। তার মানে এই ব্যাপারটা তোমরা বোঝো যে দ্য রিফ্লেকশনস অ্যাট বোথ দ্য আপার অ্যান্ড দ্য লোয়ার সারফেসেস অফ দ্য মেটেরিয়াল ফিল্ম টেক প্লেস আন্ডার সিমিলার কন্ডিশন, দ্যাট ইজ হোয়েন লাইট ইজ গোয়িং from a rarer to a denser medium. Thus, there is a phase change of pi at both reflections, which means no phase difference due to reflection between the two interfering beams. তাহলে দেখো এইখানে তোমাদের একটা ছবিটা যে ছবি যেটা ছিল সেই ছবিটা আরেকবার দেখাই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমরা প্রথমে থিওরিটাতে চলে যাই, মেন যে থিওরি যেটা ছিল থিন ফিল্মের। দেখো এইটা ছিল মেন যে থিওরিটা, যে ইন্টারফারেন্স ইন থিন ফিল্মস। এখানে দেখো যে একটা রে অফ লাইট SA একটা AR1 পথে রিফ্লেক্টেড হয়েছে, আরেকটা দেখো যে AB যে রেটা সেই রেটা BC থেকে CR2 এইভাবে সে গেছে। তো এইভাবে যাওয়ার সময় যেটা ঘটেছে বেসিক্যালি, দেখো আমরা যখন পাথ ডিফারেন্সটা ক্যালকুলেট করেছিলাম, সেই পাথ ডিফারেন্সটা ক্যালকুলেট করার সময় আমরা যেটা বলেছিলাম যে দ্য রে AR1 হ্যাভিং সাফার্ড এ রিফ্লেকশন অ্যাট দ্য সারফেস অফ এ ডেন্সার মিডিয়াম undergoes a phase change of pi which is equivalent to a path difference of λ/2। মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে যখন রিফ্লেকশানটা হয়েছে সেই রিফ্লেকশানটা হয়েছে যে অ্যাট দ্য সারফেস অফ এ ডেন্সার মিডিয়াম। অ্যাট দ্য সারফেস অফ এ ডেন্সার মিডিয়াম হলে যেটা হয় যে অ্যাট পয়েন্ট A দ্য রে ইজ রিফ্লেক্টেড হোয়াইল গোয়িং ফ্রম এ রেয়ার টু এ ডেন্সার মিডিয়াম অ্যান্ড সাফার্স এ ফেজ চেঞ্জ অফ পাই। এখানে একটা প্রসঙ্গ আমি আরেকবার বলে রাখি যে রেয়ারার থেকে ডেন্সার মিডিয়াম যদি হয়, রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে হলে পাই ফেজ চেঞ্জ হবে। ডেন্সার থেকে রেয়ারারে কিন্তু পাই নয়। রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে যদি হয়, রেয়ারার টু এ ডেন্সার মিডিয়াম যদি হয় তাহলে পাই ফেজ চেঞ্জ হবে। তাহলে কি হচ্ছে যে দেখো এখানে যেটা হয়েছে এটা কিন্তু দুটো রে অফ লাইটের জন্য কিন্তু হয়নি। এইখানে রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে যখন হবে মানে বেসিক্যালি AR1 যে রে যেটা আছে এই রেটা দেখো যে এইটা এয়ার থেকে একটা ফিল্মের মধ্যে এলো, এখানে কিন্তু এয়ার রয়েছে, এই মিডিয়ামটা হচ্ছে এয়ার মিডিয়াম। তাহলে এয়ার মিডিয়াম থেকে যখন ধরো একটা পার্টিকুলার থিন ফিল্মে এলো যার থিকনেসটা যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা একটু বেশি, তাহলে সেখানে একটা অ্যাডিশনাল ফেজ চেঞ্জ পাই তোমাকে কিন্তু ধরে নিতে হবে। কিন্তু এখন যে কেসটা যেটা বলা আছে, আমরা আবার আমাদের প্রবলেমটাতে ফিরে আসি।
হ্যাঁ, আবার আবার প্রবলেমটাতে আমরা ফিরে এলাম। প্রবলেমটা আবার ভালো করে লক্ষ্য করো যে দেখো এখানে একটা গ্লাস স্ল্যাব রয়েছে যার মিউ এর মান হচ্ছে 1.5 এবং এর উপরে তুমি একটা কোটিং করছো। যে এর উপরে কোটিং করছো যে মেটেরিয়ালটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মানটা হচ্ছে 1.25। তাহলে কি হচ্ছে যে ধরো যখন একটা রে অফ লাইট যখন পড়লো, এইবার প্রথমে সে যখন রিফ্লেকশন হবে তখন কি হবে, এই যে কোটেড মেটেরিয়াল থেকে রিফ্লেক্টেডটা হবে। তাহলে কোটেড মেটেরিয়াল থেকে যখন রিফ্লেকশনটা যখন হচ্ছে তখন কি হচ্ছে ঘটনাটা, যে এয়ার থেকে এসে পরে মিউ ইজিক্যাল টু 1.25, মানে রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে এসে রিফ্লেকশনটা হলো, মানে পাই ফেজ চেঞ্জ হলো। এইবার রে অফ লাইটটা ওই যে কোটেড মেটেরিয়ালটা সেটা ভেদ করে যখন ওই গ্লাসের সারফেসটাতে যখন পড়লো তখন আরেকবার রিফ্লেকশন হবে। এখন দেখো যে গ্লাসের ওপরে যে মেটেরিয়ালটা ছিল তার তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা গ্লাসের থেকে কম, কারণ গ্লাসের মিউ হচ্ছে 1.5, কোটেড মেটেরিয়ালটা হচ্ছে 1.25, মানে আবার সেই রেয়ারার থেকে ডেন্সারে আসছে। তাহলে আবার রেয়ারার থেকে ডেন্সারে এসে পরে রিফ্লেক্টেড হচ্ছে, তাহলে আবার পাই ফেজ চেঞ্জ হচ্ছে। তাহলে কি হলো যে এই যে দুটো রে অফ লাইট, এই দুজনেই কিন্তু পাই ফেজ চেঞ্জ সাফার করেছে। কিন্তু আমরা থিওরিতে যখন পড়েছিলাম থিন ফিল্মের ইন্টারফারেন্সটা, তখন আমরা কনসিডার করেছিলাম সেই থিন ফিল্মের ওপরে এবং নিচে এয়ার আছে। তাহলে প্রথমবার যখন রিফ্লেকশন হবে এয়ার থেকে থিন ফিল্মে পড়ার সময় তখন পাই ফেজ চেঞ্জ হলো, কিন্তু সেকেন্ড কেসে যখন সে থিন ফিল্ম থেকে এয়ার সারফেসে যখন রিফ্লেকশনটা যখন হবে তখন কি হচ্ছে, তখন ডেন্সার থেকে রেয়ারের রিফ্লেকশন হচ্ছে, মানে বেসিক্যালি আর কিন্তু কোনো ফেজ চেঞ্জ হচ্ছে না। তাহলে সেই কন্ডিশনটা এবং এই কন্ডিশনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই ব্যাপারটা কিন্তু ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। যেহেতু এই কেসটা হচ্ছে আগের কেসের থেকে আলাদা, এক্ষেত্রে ম্যাক্সিমা এবং মিনিমার কন্ডিশনটা আলাদা হয়ে যাবে। যেমনটা ঘটেছিল যে আমরা যখন পড়েছিলাম যে ট্রান্সমিটেড লাইটের ক্ষেত্রে যখন ইন্টারফারেন্স হয়েছিল সেই ঘটনাটাতে, সেখানেও কিন্তু কোনো ফেজ ডিফারেন্স ছিল না। এই কারণে আমরা দেখেছিলাম যে এই যে ম্যাক্সিমা মিনিমার কন্ডিশনগুলো রিফ্লেক্টেড লাইটে একরকমের হয়, ট্রান্সমিটেড লাইটে আরেক রকম হয়, মানে বেসিক্যালি বলতে গেলে উল্টো রকমের হয়। তাহলে এখানেও তাই হবে। এখানে দেখবে যে আমরা যখন যে কন্ডিশনটা ব্যবহার করছি, দেখো এই যে কন্ডিশনটা যেটা হবে এই কন্ডিশনটা একটা উল্টো কন্ডিশন হবে। মানে এখানে দেখো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য যে ফর্মুলা যেটা লিখলাম সেটা এইটা লিখলাম, কিন্তু এটা নর্মালি আমরা যখন থিওরিতে পড়েছিলাম তখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য ফর্মুলাটা ছিল যে 2μt ইজ ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে n(2n-1) ইন্টু λ/2। তাহলে হচ্ছে যেটা এই যে কন্ডিশন যেটা হবে এই কন্ডিশনটা কিন্তু ঠিক উল্টো কন্ডিশন হবে। আশা করি মানে এই ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে কি হচ্ছে যে যেহেতু মানে এখন যে ফর্মুলা যেটা আছে সেই ফর্মুলাটা নর্মাল থিন ফিল্মের ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা থিওরিতে পড়েছিলাম সেটা হবে না। এখানে যেটা হবে যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে কি হচ্ছে যে এখন আমার প্রয়োজনীয় ফর্মুলা হচ্ছে এইটা। একটা জিনিস খেয়াল করো যে এখানে ফর্মুলাটাতে 2n-1 লেখা রয়েছে। এটা 2n+1ও লেখা যায়, বাট দেখো এখানে এনের মান যেটা শুরু করেছে 1 থেকে শুরু করেছে, 2n+1 হলে এনের মানটা 0 থেকে শুরু করে, বাট ব্যাপারটা কিন্তু একই। তো যাই হোক না কেন, তাহলে এইটা হচ্ছে এখন আমার কন্ডিশন, ডিস্ট্রাকশনের এটা হচ্ছে কন্ডিশন। এখন দেখো যে এখানে মিউয়ের মানটা বলা আছে যে 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 মেটেরিয়ালটার কথা আমরা বলছি, থিন ফিল্ম মেটেরিয়ালটার কথা যেটা বলছি, সেই থিন ফিল্মটার মিউ হচ্ছে 1.25। ল্যামডার মানটা এখানে বলা রয়েছে। তাহলে ল্যামডার মানটা যদি বলা থাকে তাহলে আমরা যে টি এর মান যেটা পাচ্ছি সেটা ইন টার্মস অফ এনএ, অর্থাৎ ইন টার্মস অফ এনের আকারে প্রকাশ করলে এরকম হবে যেখানে এনের মানটা 1, 2, 3। আমরা এটাকে আনসারটাকে ইন টার্মস অফ এনেই রেখে দেবো, বলবো যে এনের মানটা 1, 2, 3 হলে থিকনেসের ভ্যালুটা এরকমভাবে চেঞ্জ হবে। আমরা আরেকটা প্রবলেমে চলে আসি। এ প্লেন ওয়েভ অফ মনোক্রোমাটিক লাইট ফলস নর্মালি অন এ ইউনিফর্ম থিন ফিল্ম অফ অয়েল হুইচ কভার্স এ গ্লাস প্লেট। অর্থাৎ একটা গ্লাস প্লেটের ওপরে অয়েলকে আমরা রেখেছি, এই ব্যাপারটা ভালো করে লক্ষ্য করো। দ্বিতীয়ত হচ্ছে যে লাইট পড়ছে নর্মালি, দ্য ওয়েভলেংথ অফ দ্য সোর্স ক্যান বি ভ্যারিড কন্টিনিউয়াসলি, তুমি এই ওয়েভলেংথটাকে ভ্যারি করতে পারো। কমপ্লিট ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অফ দ্য রিফ্লেক্টেড লাইট ইজ অবজার্ভড ফর ওয়েভলেংথ 5 × 10⁻⁵ সেন্টিমিটার অ্যান্ড 7 × 10⁻⁵ সেন্টিমিটার অ্যান্ড ফর নো ওয়েভলেংথ ইন বিটুইন। তাহলে আবার আমরা ভালো করে লক্ষ্য করে নিই, যে দুটো ওয়েভলেংথের কথা বলা আছে
সেখানে কিন্তু কমপ্লিট ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, এই দুজনের মাঝে মানে কোনো ওয়েভলেংথের জন্য ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় না। ইফ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ অয়েল অ্যান্ড দ্যাট অফ গ্লাস আর গিভেন, মানে অয়েলের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর গ্লাসের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখো 1.3 আর 1.5 বলা আছে, তাহলে ফিল্মের থিকনেসটা বার করতে হবে। দেখো এই প্রবলেমটা আমরা জাস্ট আগে যে প্রবলেম যেটা আলোচনা করলাম তার সঙ্গে একই প্রবলেম, মানে বেসিক্যালি গ্লাস মেটেরিয়ালের উপরে এই অয়েলের একটা থিন ফিল্ম রাখা আছে, মানে বেসিক্যালি মানে অয়েলটা হচ্ছে রেয়ারার মিডিয়াম, গ্লাসটা হচ্ছে ডেন্সার মিডিয়াম। তাহলে আগের কেসে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ব্যবহার করব, লজিকটাও সেইভাবে দেব যে কেন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করছি। তাহলে লজিকটা সেইভাবে দিয়ে আমরা জাস্ট দেখো এখানে ফর্মুলাটা লিখেছি, যেখানে এন এর মানটা হচ্ছে 1 2 3 এইভাবে হবে। এখন এখানে মিউ এর মানটা বলা রয়েছে, প্রশ্নে মিউ এর মান বলা রয়েছে, আর দেখো ল্যামডার যে মান যেটা আছে, এই ল্যামডার প্রথমের যে মানটা সেটা হচ্ছে 5 × 10⁻⁻5 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে আমরা ফর্মুলাটা লিখলাম, এবং এই যে দেখো এই পার্টিকুলার এই ফর্মুলাতে এই যে ল্যামডার যে প্রথমের যে ভ্যালু যেটা আছে যে 5 × 10⁻⁵, সেই ভ্যালুটা আমরা লিখে ফর্মুলাটা লিখলাম। এবার দেখো যে পরবর্তী যে ডিস্ট্রাকশন যেটা হবে সেটা হচ্ছে নেক্সট ওয়েভলেংথটার জন্য, যার মান হচ্ছে 7 × 10⁻⁵ সেন্টিমিটার। তাহলে আবার আমরা ফর্মুলাটা লিখলাম, কিন্তু দেখো এখানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এরকম যে দুটো ওয়েভলেংথের জন্য ডিস্ট্রাকশনটা হচ্ছে, দুটো ওয়েভলেংথের জন্য, এবং এদের মাঝে অন্য কোনো ওয়েভলেংথের জন্য কিন্তু কোনো ডিস্ট্রাকশনটা হয়নি। আমরা অনলি কেবলমাত্র ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ফর্মুলাটা আমরা ব্যবহার করছি, অর্থাৎ শুধুমাত্র ডার্ক ফ্রিঞ্জগুলোর কথা আমরা ভাবছি। তাহলে এই কন্ডিশনের জন্য একটা ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়েছে ফর্মুলা 1, এবং ফর্মুলা 2 এর জন্য একটা ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়েছে। তাহলে দেখা যাবে যে এদের যে অর্ডার, এই অর্ডারটা কি হবে, যে জাস্ট একটা আগে পরে হবে। মানে এই ধরনের একটা প্রবলেম আমরা আগেও করলাম, যে এটা হচ্ছে অর্ডারটা 1 চেঞ্জ হবে, মানে একটা যদি nth অর্ডারের হয় পরবর্তীটা যেটা হবে n+1th অর্ডার হবে। কিন্তু দেখো এইখানে আমরা যেটা করেছি, আমরা দেখো এর জায়গায় এখানে n-1 লিখেছি, একই সব কিছুই একই রয়েছে, খালি এই জায়গাটা লক্ষ্য করো যে এর জায়গায় আমরা n-1 নিয়েছি। কেন নিয়েছি, এই জায়গাটা তোমাদেরকে এইভাবে বুঝতে হবে যে দেখো এই যে আমাদের যে লেফট হ্যান্ড সাইডটা, এই লেফট হ্যান্ড সাইডের সব প্যারামিটারগুলো কিন্তু ফিক্সড। তাহলে কি হচ্ছে যে n × ল্যামডা এটা হচ্ছে একটা ফিক্সড কোয়ান্টিটি, তার মানে n1 λ1 = n2 λ2 হবে। বেসিক্যালি n এবং ল্যামডা একে অপরের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, মানে ল্যামডা বাড়লে nটা কমবে, এই ব্যাপারটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো এই যে ফর্মুলা 1-এ আমরা ল্যামডার কোন মানটা নিয়েছি, কমটা নিয়েছি, মানে 5 × 10⁻⁵। 2 নম্বর ফর্মুলাতে ল্যামডার কোন মানটা নিয়েছি, বেশি মানটা নিয়েছি, 7 × 10⁻⁵। তাহলে বেশি মানটা নিলে এনকে কমাতে হবে, এইটা হচ্ছে আসল কথা। এবার এনটাকে কমাতে হবে বলতে কেমনভাবে কমাতে হবে, একটা ফ্রিঞ্জ আগে পরে হয়, তাহলে আগেরটা এন নিলে পরেরটাকে আমাকে n-1 নিতে হবে, এইভাবে। তাহলে আমরা দেখো যে পরবর্তী যে ফর্মুলা 2-তে বাকি সব কিছুই আনচেঞ্জ রেখে এনের জায়গায় n-1 লিখলাম কমানোর জন্য, যেহেতু ল্যামডাটা বেশি নিয়েছি। তাহলে এই দুটো ফর্মুলা ইউজ করে দেখো লেফট সাইডটা একই, তাহলে রাইট সাইডটা তোমরা ইকুয়েট করে এনের মানটা বার করবে, n=4 বেরোলো। এই 4টাকে যে কোনো একটা ফর্মুলাতে বসাও, ধরা যাক প্রথম ফর্মুলাটাতে বসাও, প্রথম ফর্মুলাতে বসিয়ে তুমি থিকনেসের যে ভ্যালু, যেটা থিকনেসের ভ্যালুটা কিন্তু পেয়ে যাচ্ছ। পরবর্তী প্রবলেমে যাই। A parallel beam of sodium light 5890 angstrom strikes a film of oil mu = 1.46 floating on water. তাহলে কি হচ্ছে যে একটা অয়েল ফিল্ম ওয়াটারের উপরে ফ্লোট করছে, মানে দেখো এখানে মিউ এর ভ্যালুগুলো তোমরা লক্ষ্য করো যে ওয়াটার কিন্তু মানে উইথ রেসপেক্ট টু অয়েল রেয়ারার মিডিয়াম হচ্ছে, মানে এটা কিন্তু আগের কেসটা কিন্তু না, এটা যেটা নর্মাল কেস সেটাই আমরা যেটা পড়েছিলাম থিওরিতে সেটাই, মানে বেসিক্যালি থিন ফিল্মটা একটা রেয়ারার মিডিয়ামের মধ্যে রাখা ছিল। তো এখানে সোডিয়াম লাইটের কথা বলা আছে, ল্যামডার মানটা বলা রয়েছে, থিন ফিল্মের মিউটা বলে দেওয়া আছে। হোয়েন ভিউড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি ফ্রম দ্য নর্মাল, মানে এখানে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা আছে সেটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা রিফ্লেকশন যাই হোক না কেন সেটা হচ্ছে 30 ডিগ্রি, রিফ্র্যাকশানটা কিন্তু নয়। মাথায় রাখবে যে ফর্মুলাতে কিন্তু স্মল আর আছে, যেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশান,
নট রিফ্লেকশন অর ইনসিডেন্স। তাহলে 30 ডিগ্রি যেটা আছে সেটা হচ্ছে আই অর মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে আমাকে কি করতে হবে, আরেকটা জিনিস বলা আছে দেখো, যে হোয়েন ভিউড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি ফ্রম দ্য নর্মাল দ্য এইথ ডার্ক ব্যান্ড ইজ সিন। মানে ডার্ক ব্যান্ড মানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কথা বলা আছে, আর এইথ ডার্ক ব্যান্ড মানে 8 নাম্বার যেটা n ইকুয়াল টু 8 সেটা বলা আছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে থিকনেসটা বার করতে হবে। এখন আমরা যেটা থিওরিতে পড়েছিলাম যে ডিস্ট্রাকশনের জন্য এই ফর্মুলাটা ব্যবহার করা হয়, যেখানে আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, এন সমান 8 বলা আছে, ল্যামডার মান বলে দেওয়া আছে, মিউ বলা আছে। এবার আগে যেটা বললাম যে এখানে রিফ্র্যাকশনের যে ভ্যালু মানে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেলের যে ভ্যালুটা সেটা স্নেলের সূত্র থেকে বার করতে হবে। তাহলে সাইন আর ইজ ইকুয়াল টু সাইন আই বাই মিউ। তাহলে সেই ফর্মুলা থেকে আমরা যে কস আরের মানটা এখানে বের করেছি, কস আরের মানটা বের করার পরে ফর্মুলাতে বসিয়ে সরাসরি আমরা টি এর মানটা পেলাম। নেক্সট একটা প্রবলেমে চলে আসি, সেটা হচ্ছে যে হোয়াইট লাইট ইজ ইনসিডেন্ট অন এ সোপ ফিল্ম অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ সাইন ইনভার্স 4/5 and the reflected light on examination by a spectroscope shows dark bands. Two consecutive dark bands correspond to wavelength 6.1 into 10 to the power minus 5 and 6 into 10 to the power minus 5 centimeter. If the refractive index of the film is 4/3, calculate its thickness. তাহলে কিছু কিছু ভ্যালু দেওয়া আছে, যেমন ধরো একটা কি যেটা দেওয়া আছে যে ইনসিডেন্স অ্যাঙ্গেলটা দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, মানে সেখান থেকে তুমি কস আরের ভ্যালুটা তুমি পেয়ে যাবে। এইবারে কি বলা আছে যে ডার্ক ব্যান্ডের কথা বলা আছে, মানে তোমাকে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশনটাকে ব্যবহার করতে হবে এবং দুটো ওয়েভলেংথের জন্য ব্যবহার করতে হবে। এইবার যে ফিল্ম যেটা বলা আছে তার মিউয়ের ভ্যালুটা বলে দেওয়া রয়েছে, তাহলে থিকনেসটা তোমাকে বের করতে হবে। এইবারে ফর্মুলাটা প্রথমে আমরা লিখলাম, জাস্ট আগের ফর্মুলাটা আমরা লিখেছি। এবারে দুটো কনজিকিউটিভ ডার্ক ব্যান্ড যদি হয় তাহলে কি হবে, যে একটার অর্ডারে যদি এন হয় তাহলে পরবর্তী অর্ডারটা যেটা হবে n+1 হবে, যেটা আমরা আগের প্রবলেমে বলেছি। এখন এই প্রবলেমটা একটু গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ এই প্রবলেমে বেসিক্যালি যেটা করা রয়েছে মানে এই ধরনের প্রবলেমের একটা জেনারেলাইজেশন করা আছে, এই জন্য এই প্রবলেমটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে। তাহলে দেখো যে যেটা বললাম যে দুটো ডার্ক ব্যান্ড তোমরা কনসিডার করছো, তাহলে কি হবে যে এদের অর্ডারটা কিন্তু মানে জাস্ট একটা আগে পরে হবে, মানে একটা যদি nth অর্ডার যদি হয় তাহলে পরবর্তী অর্ডার যেটা হবে সেটা হচ্ছে n+1th অর্ডার হবে। এবং এই যে nth অর্ডার এবং n+1th অর্ডার, এটা আমরা দুটো ওয়েভলেংথের জন্য ভাবছি। একটা যদি λ1 যদি হয় তাহলে আরও একটা λ2 হবে। এইবারে দেখো যে আমরা যেটা বলছি যে n আর n+1 যদি দুটো অর্ডার যদি হয়, কনজিকিউটিভ অর্ডার যদি হয়, এবং এরা যদি দুটো ওয়েভলেংথের জন্য যদি হয়, অর্থাৎ λ1 এবং λ2 এর জন্য যদি হয়, তাহলে λ2টা লেস দ্যান λ1 হবে। কেন হবে বলো তো? তার কারণটা হচ্ছে দেখো n+1 তো n এর থেকে বেশি, n+1 যদি n এর থেকে বেশি হয় তাহলে λ2 এর মানটা অবশ্যই λ1 এর থেকে কম হতে হবে। কেন কম হতে হবে? আগেই আমরা বলেছি যে λ এবং n এরা ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তাহলে কি হবে, এই যে শর্ত যেটা আছে ডার্ক ব্যান্ডের শর্ত টু মিউটি কসার, এরা এইভাবে পালিত হবে যে টু মিউটি কসার ইজ ইকুয়াল টু n ইন্টু λ1 ইজ ইকুয়াল টু n+1 ইন্টু λ2। মানে দুজনের জন্যই ডার্ক ব্যান্ড তৈরি হচ্ছে, দুটো ওয়েভলেংথের জন্যই, পাশাপাশি দুটো মানে অর্ডারের জন্য হচ্ছে nth এবং n+1 এবং λ2 লেস দ্যান λ1। তাহলে এই ফর্মুলাটা আমরা লিখতে পারি। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কিন্তু আমরা আগের প্রবলেমেও ব্যবহার করেছি, এখানে জাস্ট একটা জেনারেলাইজেশন করছি যাতে করে এই ধরনের সমস্ত প্রবলেম আমরা করতে পারি। এইবার দেখো তাহলে n λ1 ইজ ইকুয়াল টু n+1 ইন্টু λ2 থেকে আমরা n এর মানটা পাচ্ছি, n এর মানটা আমরা লিখলাম। n এর মানটাকে আমরা এনি ওয়ান অফ দ্য ফর্মুলাতে লিখছি, ধরা যাক টু মিউটি কস আর ইজ ইকুয়াল টু n λ1, এখানে আবার n এর মানটাকে আমরা বসাচ্ছি। তাহলে আমরা কি পাবো, যে এই ফর্মুলাটা পাবো যে টু মিউটি কস আর ইজ ইকুয়াল টু λ1 λ2 বাই λ1 মাইনাস λ2। তাহলে সেখান থেকে টি এর মানটা পাবো। তাহলে টি এর জন্য জেনারেল যে ফর্মুলা সেটা হচ্ছে এইটা। তাহলে তুমি যদি কস আরের মান যদি জানো তাহলে টি এর মানটা তুমি কিন্তু বার করতে পারবে এই ধরনের সমস্ত ধরনের মানে একই ধরনের প্রবলেম থেকে। তাহলে এই নেক্সট স্টেপে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থেকে কস আরের মানটা বের করা হয়েছে, যেটা আমরা আগেও করেছি। সেখান থেকে কস আরের মানটা বের করে নিয়ে এই যে জেনারেল যে ফর্মুলা যেটা আমরা ডিরাইভ করলাম সেখান থেকে থিকনেসের মানটা আমরা পেয়ে যাচ্ছি।
নেক্সট প্রবলেম চলে আসি। হোয়াইট লাইট ইজ ইনসিডেন্ট অ্যাট 30 ডিগ্রি টু দ্য নর্মাল অন টু প্যারালাল গ্লাস প্লেটস separated by an air film 0.001 centimeter thickness and the reflected light is examined by a spectroscope. বেসিক্যালি আয়ের মানটা বলার আছে, যে এয়ার ফিল্মটার কথা প্রশ্নে বলা আছে তার থিকনেসের মানটাও কিন্তু বলে দেওয়া আছে। তাহলে টি পেয়ে যাচ্ছি, আর আর এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। এইবার বলা আছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ ডার্ক ব্যান্ডস। ডার্ক ব্যান্ড মানে আমাকে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য যে ফর্মুলা সেটা ব্যবহার করতে হবে। আর এখানে যেটা বলা আছে যে দুটো ওয়েভলেংথ বলা আছে, বলছে এই দুটো ওয়েভলেংথের মাঝে কতগুলো ডার্ক ব্যান্ড তৈরি হবে, মানে বেসিক্যালি এন এর মানটা তোমাকে বার করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা বলছি যে ডার্ক ব্যান্ডের যে ফর্মুলা যেটা আছে সেই ফর্মুলাটা আমরা এখানে লিখলাম। এইবার এখানে আর মানে কি, আর মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আয়ের মানটা বলা আছে, কিন্তু এখানে মানে এই প্রবলেমটা একটু আলাদা, মানে আগের থেকে একটু আলাদা। দেখো এখানে ছবিটা এখানে আঁকা আছে, যেটা হচ্ছে যে এই যে এয়ার ফিল্মটার কথা বলা আছে, আমরা বেসিক্যালি এই যে পার্টিকুলার এয়ার ফিল্ম এইখানে ইন্টারফারেন্স হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমরা ভাবছি। মানে বেসিক্যালি এই এয়ার ফিল্মটা দুটো গ্লাস প্লেটের মাঝে এনক্লোজড অবস্থায় আছে। এখন ছবিতে তোমরা দেখো যে এখানে এই যে অ্যাঙ্গেল আই, মানে যেটা হচ্ছে ইনসিডেন্স অ্যাঙ্গেল যেটা আছে, এই রে অফ লাইটটা দেখো যখন এই জায়গায় এসে পড়বে, মানে এই পার্টিকুলার পয়েন্টে সেকেন্ড গ্লাস প্লেটের সারফেসে যখন পড়বে, তখন মানে যে অ্যাঙ্গেল আরে মানে বেসিক্যালি সে যাবে, মানে বেসিক্যালি আমরা থিওরিতে যে অ্যাঙ্গেলটার কথা আমরা বলছিলাম যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, সেই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কী হবে বাই জিওমেট্রি এটা তোমরা দেখাতে পারো যে এটা কিন্তু আই হবে। এটা আমরা হায়ার সেকেন্ডারিতে পড়েছিলাম যে এখানে আই ইনসিডেন্ট অ্যাঙ্গেল নিয়ে যখন ঢুকবে রে অফ লাইটটা, তখন গ্লাস থেকে সে যখন বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু সেই একই অ্যাঙ্গেল আই নিয়ে বেরোচ্ছে। তাহলে এই জায়গায় যে পার্টিকুলার অ্যাঙ্গেল যেটা ক্রিয়েট হবে সেই অ্যাঙ্গেলটার মান কিন্তু আই হবে। মানে বেসিক্যালি ফর্মুলাতে যে আমরা আর বলে যে অ্যাঙ্গেলটা ইউজ করি সেটা বেসিক্যালি এখানে এই ছবি অনুসারে ইকুয়াল টু আই। তাহলে আর এর মান এবং আই এর মান দুটোই হচ্ছে এখানে 30 ডিগ্রি। এইটা হচ্ছে তফাৎটা। তাহলে আই এবং আর দুজনেই হচ্ছে 30 ডিগ্রি। এবং এখানে যে কন্ডিশন যেটা আছে আর কি, মানে ইন্টারফারেন্সের যে কন্ডিশন, সেই কন্ডিশনটা আমরা যেটা পড়েছিলাম তার সঙ্গে কিন্তু মানে আলাদা কিছু নেই। তার কারণটা হচ্ছে এরকম যে এখানে তোমরা মূলত মানে ইন্টারফারেন্সটা যেটা কনসিডার করবে সেটা হচ্ছে যে এই এয়ার ফিল্মটাতে, মানে যে এয়ার ফিল্মের নিচে মানে একটা গ্লাস প্লেট আছে, সেই জায়গায় আমরা ইন্টারফারেন্সটা কনসিডার করছি। ওই কারণে যেটা দেখা যাবে যে এই যে কেস যেটা হবে আর কি, এই কেসটা আগের কেসটার মতনই কিন্তু হবে। তাহলে ডার্ক ব্যান্ডের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা যেটা আমরা লিখলাম, ফর্মুলাটা লিখে যে আই এবং আর এই দুজনের মান যে একই যেটা হবে সেই কথাটাও আমরা এখানে লিখেছি, সেটাও লিখেছি। তাহলে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে এরকম যে, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার যেটা বলে রাখি যে এখানে এই যে রে অফ লাইট এটা তো বেরোচ্ছে টেলিস্কোপে, আরেকটা রে অফ লাইট বেরোবে এই জায়গা থেকে, মানে যার জন্য ফেজ চেঞ্জটা পাই হয়েছিল। কিন্তু এই যে রে অফ লাইট আরেকটা যেটা বেরোচ্ছে সে তো মানে যেটা বেরোচ্ছে আর কি, তার যে কেস যেটা আছে তার কেসটা কিন্তু আগের কেসটার সঙ্গে একই হবে। এই কারণে এখানে যেটা 2μt কসার যেটা আছে এন ল্যামডা, সেটা আমরা ডার্ক ব্যান্ডের জন্য কিন্তু লিখতে পারবো। এইবার যেটা হবে যে দেখো যে ফর্মুলাটা আমরা লিখেছি, অ্যাঙ্গেলের মানগুলো আমরা বের করেছি। এখানে দেখো যে মিউয়ের যে মানটা 1 লিখলাম। কেন 1 লিখলাম বলো তো? কারণ হচ্ছে এয়ার ফিল্ম, আমরা আগেই বলেছি যে এখানে বেসিক্যালি ইন্টারফারেন্স যেটা হবে সেই ইন্টারফারেন্সটা হচ্ছে যে এয়ার ফিল্মের মধ্যে হচ্ছে। আর এইখানে যে দেখো এই যে সারফেসটা, যে সারফেসের মধ্যে সেকেন্ড যেটা মানে রিফ্লেকশন যেটা হচ্ছে, তলায় কিন্তু গ্লাস দেওয়ার আছে, তলায় গ্লাস দেওয়ার জন্য কোনো এক্সট্রা কোনো ফেজ চেঞ্জ হচ্ছে না, মানে আগের কন্ডিশনটাই হয়েছে। আর তাহলে বাকি সব কিছুই দেওয়া রয়েছে, সুতরাং আমরা ফর্মুলাটা এবার ইউজ করব। তাহলে ফর্মুলাটা দেখো এখানে আমরা ব্যবহার করেছি যে এন ল্যামডা ইজ ইকুয়াল টু 2μt, আর ওই যে কস থিটার মানটা হচ্ছে যে 0.866, সেটা আমরা লিখলাম। তাহলে এইটা হচ্ছে যে জেনারেল ফর্মুলাটা।
এইবার ল্যামডার কিন্তু দুটো মান দেওয়া আছে। প্রথমে আমরা এন ল্যামডা ইজ ইকুয়াল টু বার করলাম যে এন ল্যামডা ইজ ইকুয়াল টু 2 মিউ টি কস থিটা, যার মানটা বেরোলো এইটা। এবার আমরা যেটা প্রথমে যেটা লিখলাম সেটা হচ্ছে যে ল্যামডা ইজ ইকুয়াল টু 4.10⁻⁵ সেন্টিমিটার, মানে দুটো ল্যামডার কথা বলা ছিল। তাহলে এটা হচ্ছে প্রথম মানটা। তাহলে এই মানটার জন্য কি বেরোলো যে এনের আমরা একটা ভ্যালু পেলাম, এটা হচ্ছে এনের ভ্যালুটা, যেটা হচ্ছে 43 বেরোলো। আর দেখো আরেকটা ল্যামডা বলা আছে, এটা হচ্ছে সেকেন্ড কেসটা। এই সেকেন্ড ল্যামডার জন্য আমরা একটা এনের ভ্যালু পেলাম, এবং এই এনের ভ্যালুটার মানটা হচ্ছে 25। তাহলে প্রশ্নে যেটা বলা ছিল যে এই দুটো পার্টিকুলার ল্যামডার জন্য যে তুমি মানে দুটো ডার্ক ব্যান্ড পাবে, তাদের মাঝে মানে কতগুলো বেসিক্যালি ডার্ক ব্যান্ড পাওয়া যাবে। তাহলে এদের যদি আমরা বিয়োগ করি, এই যে দুটো অর্ডার আমরা পেলাম যে n = 43 আর n = 25, এই দুটো মাইনাস করলে আমরা যেটা বলবো যে টোটাল 18টা ব্যান্ড পাওয়া যাবে। তাহলে এইভাবে এই প্রবলেমটা আমাদেরকে করতে হবে। এইবারে আরেকটা প্রবলেম আমরা করি, সেটা হচ্ছে এরকম যে এ প্যারালাল বিম অফ হোয়াইট লাইট is allowed to fall axially on the slit of a spectrometer and a thin uniform air film enclosed between two glass plates is placed in front of the slit with the surface of the air film perpendicular to the path of light. যতটা বললাম তাতে যেটুকু বুঝলাম সেটা হচ্ছে এরকম যে একটা প্যারালাল বিম অফ লাইট পড়ছে, নর্মালি পড়ছে, কার উপর পড়ছে? একটা এয়ার ফিল্মের উপর পড়ছে। এয়ার ফিল্মটাকে দুটো গ্লাস প্লেটের মধ্যে রাখা আছে। যে একটা প্রবলেম এরকম আমরা করলাম যে একটা এয়ার ফিল্ম দুটো গ্লাস প্লেটের মধ্যে এনক্লোজ ছিল, সে একই রকমের ব্যাপারটা, অর্থাৎ ফর্মুলাগুলো একই হবে। দুটো গ্লাস প্লেটের মধ্যে এয়ার ফিল্মকে রাখা আছে, লাইটটা নর্মালি পড়ছে। নর্মালি পড়া মানে আমরা তো জানি যে cos r = 1 হয়। অন ভিউইং থ্রু দ্য টেলিস্কোপ, মানে স্পেকট্রোমিটারে ঢুকলো আলোটা এবং তুমি যেটা দেখছো সেটা টেলিস্কোপ দিয়ে দেখছো, মানে অপর প্রান্ত থেকে দেখছো, মানে ট্রান্সমিটেড লাইটে দেখছো। 250 fringes are observed in the spectral region between 4000 angstrom and 6500 angstrom as measured in air. Calculate the thickness of the air film. মানে বেসিক্যালি তুমি টেলিস্কোপ দিয়ে দেখছো, মানে স্পেকট্রোমিটারের উল্টো দিকে আছো এবং তুমি ট্রান্সমিটেড লাইটটা দেখছো। কটা ফ্রিঞ্জ দেখেছো? 250টা ফ্রিঞ্জ দেখেছো। কোন স্পেকট্রাল রিজিয়নে? মানে ল্যামডা, একটা ল্যামডা যদি 4000 যদি হয়, তার একটা হচ্ছে 6500। এই একটা রেঞ্জ আমাকে দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রবলেমটা শুরু করছি এইভাবে যে প্রথমেই আমরা যেটা উল্লেখ করব যেটা হচ্ছে আমরা কিন্তু ট্রান্সমিটেড লাইটে দেখছি। ট্রান্সমিটেড লাইটে যদি আমরা দেখি তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কথা আমরা বলবো। তার কারণটা হচ্ছে যে যেহেতু আমরা টেলিস্কোপের সাহায্যে ফ্রিঞ্জগুলোকে অবজার্ভ করছি, সুতরাং কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ফর্মুলাটা ব্যবহার করব। তো সেই যে ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে 2 μt = n ল্যামডা ইন কেস অফ ট্রান্সমিটেড লাইট, যেখানে টি হচ্ছে থিকনেস, মিউ হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো এয়ারের ক্ষেত্রে মিউ সমান 1 হয়, তাহলে ফর্মুলা যেটা হবে 2t = n ল্যামডা, এটা হচ্ছে নেসেসারি ফর্মুলা। এইবার ধরা যাক যে দুটো ওয়েভলেংথ আমরা ব্যবহার করেছি। সাপোজ দ্যাট দ্য ব্রাইট ফ্রিঞ্জ অফ 6500 অ্যাংস্ট্রম ইজ অফ দ্য অর্ডার n। তাহলে 6500 জন্য যে আমরা ফ্রিঞ্জটা দেখছি তার অর্ডারটা হচ্ছে n। দেন দ্য ব্রাইট ফ্রিঞ্জ অফ 4000 অ্যাংস্ট্রম মাস্ট বি অফ দ্য অর্ডার n + 250। কেন আমরা বললাম n + 250? তার কারণটা হচ্ছে যে সিন্স প্রশ্নে বলা আছে 250 ফ্রিঞ্জেস আর সিন বিটুইন দিস টু ওয়েভলেংথ, অর্থাৎ এই দুটো ওয়েভলেংথ রেঞ্জের মাঝে 250টা ফ্রিঞ্জ দেখা গেছে। তাহলে 6500 অর্ডার যদি n যদি হয়, তখন 4000-এর অর্ডারটা হবে n + 250। n + 250, n - 250 কিন্তু বললাম না। কেন বললাম না? দেখো আমরা আগেই বলেছি যে n এবং ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তাহলে 6500-এর মান মানে ল্যামডার মানটা বেশি, তাই আমরা বললাম যে অর্ডারটা হচ্ছে n। যখন 4000 অ্যাংস্ট্রম যখন করলাম তখন দেখো অর্ডারটাকে বাড়িয়ে দিয়েছি, ওয়েভলেংথটাকে কমিয়েছি, অর্ডারটাকে বাড়িয়ে দিয়েছি, n + 250 আমরা লিখেছি। এইবার এই যে 2t = n ল্যামডা ইকুয়েশনটা আমরা দুটো ওয়েভলেংথের জন্য ব্যবহার করব। একটা আছে যে 2t = n × 6500 অ্যাংস্ট্রম, আর পরবর্তী ক্ষেত্রে লিখব যে 2t = n এর জায়গায় n + 250 লিখব। এইবার এই দুটো ফর্মুলা থেকে n এর মানটা লিখব, n এর মানটা যে কোনো একটা ইকুয়েশন আবার বসাবো। 1 নম্বর ইকুয়েশনে যদি বসাই তাহলে সেখান থেকে থিকনেসের মানটা পেয়ে যাব। নেক্সট প্রবলেমে আমরা চলে আসি।
if the angle of a wedge is 0.25 degree and the wavelengths of sodium lines are 5890 angstrom and 5896 angstrom, find the distance from the apex at which the maxima due to the two wavelengths first coincide when observed in reflected light. তাহলে একটা ওয়েজ শেপড ফিল্মের কথা বলা আছে, অ্যাঙ্গেল অফ দ্য ওয়েজ থিটার মানটা তোমাকে বলে দেওয়া রয়েছে। এইবার বলা আছে দুটো ওয়েভলেংথের কথা বলা আছে 5890 এবং 5896, এই দুজনের জন্যই কিন্তু ম্যাক্সিমা দেখা গেছে। একটা পার্টিকুলার ডিস্টেন্স আছে, সেই পার্টিকুলার ডিস্টেন্সে ধরে নিচ্ছি যে সেই পার্টিকুলার ডিস্টেন্স হচ্ছে একটা সামথিং এক্স বা এল, যাই হোক না কেন, সেখানে দুজনের জন্যই কিন্তু ম্যাক্সিমাটা দেখা গেছে। সুতরাং আমরা প্রবলেমটা শুরু করছি এইভাবে যে লেট টি বি দ্য থিকনেস অফ দ্য ওয়েজ অ্যাট দ্য পয়েন্ট where the maximum of 5896 angstrom coincides with the maximum of 5890 angstrom. আমরা জানি যে ওয়েজ শেপড ফিল্মে থিকনেসটা ভ্যারি করে। তোমরা অবশ্যই থিওরিটা আগে পড়ে নিও ওয়েজ শেপড ফিল্মে, তারপরে এই ধরনের প্রবলেমগুলো করবে। তো থিকনেসটা ভ্যারি করে ওয়েজ শেপড ফিল্মে। এইবার যে পার্টিকুলার থিকনেসে এই ঘটনাটা দেখা গেছে যে দুটোর ম্যাক্সিমামটা কোইনসাইড করেছে, সেই থিকনেসটা আমরা ধরে নিচ্ছি যে টি। এখন যে ওয়েজ শেপড ফিল্মে ম্যাক্সিমামের যে কন্ডিশান, সেই ম্যাক্সিমামের কন্ডিশানটা হচ্ছে এইটা। এই ফর্মুলাটা তোমরা দেখবে ডিরাইভ করা আছে থিওরিতে। এখন এখানে এয়ার ওয়েজের কথা বলা আছে, মানে সেই ওয়েজ শেপড ফিল্মের মধ্যে এয়ার আছে, মানে মিউ সমান হচ্ছে 1, মিউ হচ্ছে 1। এইবার দুজনের জন্যই কিন্তু ম্যাক্সিমা হয়েছে। তাহলে দেখো তোমরা এই ফর্মুলা যেটা লিখবে যে 2t ইজ ইকুয়াল টু 2n+1 ইন্টু λ/2, প্রথমে একটা ওয়েভলেন্থের জন্য লিখলে, অ্যান্ড 2t ইজ ইকুয়াল টু 2 ইন্টু n+1+1 ইন্টু 5890 অ্যাংস্ট্রম। এই যে দেখো যে n+1+1 এখানে আমরা কেন করছি, তার কারণটা হচ্ছে এরকম যে দেখো যে যখন আমরা দেখছি যে একটা পার্টিকুলার জায়গায়, এই যে আমরা যেটা বলেছি যে টি ইজ দ্য থিকনেস হোয়ার দ্য ম্যাক্সিমাম অফ 5896 কোইনসাইডস উইথ দ্য ম্যাক্সিমাম অফ 5890, মানে বেসিক্যালি যেটা হয়েছে যে সেখানে যেটা হয়েছে যে দুটো পাশাপাশি ফ্রিঞ্জ যাদের অর্ডারটা জাস্ট একটা আগে পরে, সেইটা একে অপরের সঙ্গে কোইনসাইড করেছে। এই কারণেই এই যে সেকেন্ড ফর্মুলা যেটা আছে, এখানে এনের মানটা আমরা 1 বাড়িয়েছি, কিন্তু এইভাবে মাথায় রেখে বাড়িয়েছি, যেটা আমরা আগেও বারবার ডিসকাস করেছি যে যেহেতু এখানে ওয়েভলেংথের ভ্যালুটা কম, এই কারণে এনের মানটা +1 করেছি। এই দুটো ইকুয়েশন আমরা যদি সলভ করি তাহলে সেখান থেকে এনের মানটা পাবো। এই এনের মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে আমি কিন্তু থিকনেসের যে ভ্যালু যেটা, সেই থিকনেসের ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে থিকনেসটা আমরা পেয়ে গেলাম, কিন্তু এখানে প্রবলেমটা শেষ হলো না। এখানে প্রবলেমে যেটা বলেছি যে মানে ওয়েজের অ্যাপেক্স থেকে, মানে বেসিক্যালি ওয়েজের সেন্টার থেকে কতটা দূরে এই ঘটনাটা ঘটবে। তাহলে তোমরা দেখো এইটা তোমরা এই ফিগারটা দেখতে পারো, এই যে ফিগারটা বলা আছে, মানে অ্যাপেক্স মানে এই পয়েন্টটা, মানে এই পয়েন্টটার থেকে সেন্টার থেকে কতটা দূরে এই ঘটনাটা ঘটবে। তাহলে তোমরা ধরে নিতে পারো যে এই যে ভ্যালু যেটা, এই ভ্যালুটা হচ্ছে এল আর থিকনেসের ভ্যালুটা হচ্ছে টি। তাহলে ওয়েজের অ্যাঙ্গেলটা যদি থিটা যদি হয়, তাহলে ট্যান থিটা সমান কত হবে? ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি হয়, ট্যান থিটা সমান হবে টি/এল। তাহলে এই কনসেপ্টটাকে তোমাকে কাজে লাগাতে হবে। তাহলে ট্যান থিটা সমান টি/এল বা টি/এক্স যাই হোক না কেন, তাহলে টি ইজ ইকুয়াল টু কত হবে? এক্স ট্যান থিটা, এক্স ট্যান থিটা। তাহলে এক্স ট্যান থিটা সমান এক্স থিটা আমরা লিখতে পারি যখন থিটা ইজ ভেরি স্মল অ্যান্ড ইন এক্সপ্রেসড ইন রেডিয়ান। এটা সাইন থিটার ক্ষেত্রেও করা যায়, আমরা জানি যে সাইন থিটা সমান থিটা বা ট্যান থিটা সমান থিটা লেখা যায়। তাহলে টি ইজ ইকুয়াল টু এক্স ইন্টু থিটা, তাহলে এক্স সমান হবে টি/থিটা। এক্সের মানটা বের করতে হবে, টি এর মানটা আগের স্টেপে বের করেছি, থিটার মানটা হচ্ছে গিভেন, বাট থিটাটাকে অবশ্যই রেডিয়ানে কনভার্ট করতে হবে। দেখো এখানে আমরা রেডিয়ানে কনভার্ট করেছি, থিটাটা ছিল 0.25 ডিগ্রি আর এটা হচ্ছে ইন রেডিয়ান, রেডিয়ানে কনভার্ট করেছি, তারপরে এক্সের মানটা বের করা হয়েছে। পরবর্তী প্রবলেমে চলে আসি। এখানে যেটা আছে যে টু প্লেন গ্লাস সারফেস ইন কন্ট্যাক্ট অ্যালং ওয়ান এজ আর সেপারেটেড অ্যাট দ্য অপোজিট এজ বাই এ থিন ওয়্যার, মানে একটা থিন ওয়্যার দুটো গ্লাস প্লেটের মাঝে দিয়ে একটা এয়ারওয়েজ তৈরি করা হয়েছে। 20 ইন্টারফারেন্স ফ্রিঞ্জেস আর অবজার্ভড বিটুইন দিস এজেস, এই দুটো এজের মধ্যে 20টা ফ্রিঞ্জ পাওয়া গেছে। হোয়াট ইজ দ্য থিকনেস অফ দ্য ওয়্যার? টি এর মানটা বের করতে হবে।
তাহলে আগের ফর্মুলাতে আমরা অলরেডি দেখিয়েছি যে থিটা ইজ ইকুয়াল টু কত হয়, T/L হয়। তাহলে ফ্রিঞ্জ উইডথের একটা ফর্মুলা আছে এয়ারওয়েজে, তোমরা থিওরিতে একবার দেখে নিও। এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো যে ফ্রিঞ্জ উইডথ ইজ ইকুয়াল টু W ইজ ইকুয়াল টু λ/2 থিটা। এখন দেখো যে এখানে থিটার মানটা T/L, তাহলে এই ফর্মুলাটাতে এই থিটার মানটাকে আমরা সেভাবে রিপ্লেস করলাম। তাহলে W ইজ ইকুয়াল টু বলা যেতে পারে λL/2t। এখন দেখো এই যে লেংথ যেটা আছে, এল লেংথ যেটা ছবিতে আমি বলেছি, যদি ফ্রিঞ্জ উইডথ যদি W যদি হয়, ফ্রিঞ্জ উইডথ যদি W যদি হয় এবং টোটাল N সংখ্যক, ক্যাপিটাল N সংখ্যক ফ্রিঞ্জ যদি এল লেংথের মধ্যে যদি থাকে, তাহলে এল সমান কত হবে, ক্যাপিটাল N ইন্টু W, অর্থাৎ নাম্বার অফ ফ্রিঞ্জ মাল্টিপ্লাইড বাই দ্য ফ্রিঞ্জ উইডথ। ভালো করে খেয়াল করো, এল ইজ ইকুয়াল টু হবে ক্যাপিটাল N ইন্টু W। তাহলে আবার দেখো এই ইকুয়েশান থেকে যেটা আমরা আবার পাবো যে এল এর মানটাকে বসিয়ে W ইজ ইকুয়াল টু দিস ওয়ান, মানে অ্যাকচুয়ালি এই যে T ইজ ইকুয়াল টু ক্যাপিটাল N λ/2 পেলাম, যেখানে ক্যাপিটাল N সমান 20 বলা আছে, ল্যামডার মানটাও বলা আছে, সুতরাং আমরা খুব সহজেই T এর মানটা বের করে ফেলতে পারবো। আবার একটা প্রবলেমে আসা যাক। টু গ্লাস প্লেটস হুইচ এনক্লোজ এ ওয়েজ শেপড এয়ার ফিল্ম টাচিং অ্যাট ওয়ান এজ আর সেপারেটেড বাই এ ওয়্যার of 0.03 millimeter diameter at a distance 15 centimeter from the edge। দেখো এখানে এল এর মানটা বলা আছে 15 সেন্টিমিটার ফ্রম দ্য এজ, থিকনেস টি এর মানটা বলা আছে 0.03 মিলিমিটার, ল্যামডার মানটা বলা আছে মনোক্রোমাটিক লাইট ফ্রম এ ব্রড সোর্স ফলস নর্মালি অন দ্য ফিল্ম, ল্যামডার মান বলা আছে এবং নর্মালি পড়ছে সেটাও বলা আছে। ফ্রিঞ্জ উইডথ বার করতে হবে। তোমরা জানো যে ফ্রিঞ্জ উইডথের ফর্মুলা হচ্ছে W ইজ ইকুয়াল টু λ/2 থিটা, এটা হচ্ছে ফ্রিঞ্জ উইডথের ফর্মুলা। এইবার থিটা যেটা আছে, থিটা তোমরা বের করতে পারবে। থিটার ফর্মুলা আমরা অলরেডি আগের প্রবলেমে বলেছি যে থিটা ইজ ইকুয়াল টু T/L, সেই ফর্মুলা থেকে থিটার মানটা তোমরা বের করবে এবং এটা কিন্তু রেডিয়ানে বেরোবে। থিটার মানটা রেডিয়ানে বেরোলো, তাহলে তোমরা W এর যে মান যেটা আছে, এই W এর মানটা বের করে ফেলো। W এর বাকি সমস্ত ইনফরমেশন থেকে এখানে যেটা বলা আছে যে ফ্রিঞ্জ উইডথ বলা আছে, W এর মানটা তোমরা এখান থেকে খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারবে। পরের প্রবলেমে আসি। লাইট অফ ওয়েভলেংথ 6000 অ্যাংস্ট্রম falls normally on a thin wedge-shaped film of refractive index 1.35 forming fringes that are 2 millimeter apart। মানে ফ্রিঞ্জ উইডথটা দেওয়া আছে, ল্যামডার মানটা দেওয়া আছে, নর্মালি ফল করছে বলা আছে, আর মিউর মানটা দেওয়া আছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ দ্য ওয়েজ। তাহলে দেখো যে তোমরা ফ্রিঞ্জ উইডথের ফর্মুলাটা এখানে কাজে লাগাও। ফ্রিঞ্জ উইডথের ফর্মুলা হচ্ছে W ইজ ইকুয়াল টু λ/2 মিউ থিটা। দেখো এখানে একটা বিশেষত্ব যেটা হচ্ছে এই প্রবলেমটার, যে এটা কিন্তু এয়ারওয়েজ নয়, মানে এখানে যে ওয়েজ শেপড ফিল্ম যেটা আছে তার মাঝে একটা ফিল্ম রাখা আছে যা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হচ্ছে মিউ। সেক্ষেত্রে এই যে ফ্রিঞ্জ উইডথের জন্য যে ফর্মুলা সেটা হচ্ছে W ইজ ইকুয়াল টু λ/2 মিউ ইন্টু থিটা। এইবারে দেখো এখানে অ্যাঙ্গেল বার করতে বলা হয়েছে, মানে থিটা বের করতে বলা আছে। আদার্স দেখো এখানে সব ভ্যালুগুলোই কিন্তু তোমাকে বলে দেওয়া রয়েছে, সুতরাং খুব সহজেই তুমি কিন্তু থিটাটা পাবে। থিটাটা ইনিশিয়ালি কিন্তু রেডিয়ানে বেরোবে, এটা কিন্তু খেয়াল রেখো যে থিটাটা যখন ইনিশিয়ালি তুমি বার করবে রেডিয়ানে পাবে, সেটাকে তুমি ডিগ্রিতে, দেখো এই স্টেপ যেটা আছে এখানে তুমি ডিগ্রিতে তুমি কনভার্ট করেছো। নেক্সট প্রবলেমে চলে আসি। এ ওয়েজ শেপড এয়ার ফিল্ম বলা আছে, মানে ভেতরে এয়ার রয়েছে, হ্যাভিং অ্যান অ্যাঙ্গেল অফ 40 সেকেন্ড। তাহলে অ্যাঙ্গেলটা বলা রয়েছে থিটার মানটা, ইজ ইলুমিনেটেড বাই এ মনোক্রোমাটিক লাইট অ্যান্ড ফ্রিঞ্জেস আর অবজার্ভড ভার্টিক্যালি থ্রু এ মাইক্রোস্কোপ। মানে ভার্টিক্যালি তুমি দেখছো। দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জেস 0.12 সেন্টিমিটার। মানে বেসিক্যালি এখানে যেটা দেওয়া রয়েছে যে ফ্রিঞ্জ উইডথটা দেওয়া রয়েছে, তাহলে ল্যামডার মানটা বের করতে হবে। তাহলে নর্মাল ইনসিডেন্সের জন্য ফ্রিঞ্জ উইডথের ফর্মুলাটা কাজে লাগাও যে W ইজ ইকুয়াল টু λ/2 মিউ থিটা, ও ল্যামডা ইজ ইকুয়াল টু 2 মিউ থিটা ইন্টু W। মিউ সমান এখানে 1 বলা রয়েছে, এখানে W এর মানটা বলা আছে, থিটার মানটা দেখো সেকেন্ড ইউনিটে আছে, এটা একটু মাথায় রেখো। তাহলে সেকেন্ডটাকে ফার্স্ট স্টেপে তুমি এখানে ডিগ্রিতে কনভার্ট করলে, ডিগ্রিতে কনভার্ট করার পরে এই স্টেপে রেডিয়ানে কনভার্ট করলে, তারপরে এটা হচ্ছে ফাইনালি রেডিয়ানে কনভার্ট করলে। এই ব্যাপারটা কিন্তু তোমরা ভুল করবে না, এখানে অনেক সময় আমাদের ভুল হয়ে যায় যে থিটার যে মানটা আমরা যেখানে কাজে লাগাচ্ছি এটা কিন্তু রেডিয়ান ইউনিটে আছে।
তাহলে রেডিয়ান ইউনিটে করার পর বাকি স্টেপটা খুবই ইজি। এখানে সমস্ত মানগুলো বসিয়ে ফাইনালি আমরা এই ল্যামডার মানটা কিন্তু আমরা বের করতে পারলাম। বেশ, তাহলে মোটামুটি আমরা এখানে যেগুলো আলোচনা করলাম, যে থিন ফিল্ম সম্বন্ধে আলোচনা করেছি এবং ওয়েজ শেপড ফিল্ম সম্বন্ধে আলোচনা করেছি। আমি আশা রাখছি যে মোটামুটি তোমরা এই সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমসগুলো বুঝতে পেরেছো। আর এর বাইরে আমি তোমাদের যেটা বলবো যে ব্রিজলাল সুব্রমণ্যমের যে বই যেটা রয়েছে, সেখানে যে সমস্ত প্রবলেমগুলো সলভ করা আছে সেগুলো তোমরা একবার দেখে নেবে। তাহলে আশা রাখছি যে এই দুটো টপিকের ওপরে যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আসতে পারে এক্সামিনেশানে, সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর এই লেকচারটা শোনার জন্য সমস্ত ছাত্রছাত্রীকে আমার ধন্যবাদ।